তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করছিল, সাংবাদিক বলেছে হাসিনা, না বললাম কিসের হাসিনা, কোত্থেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা নেই। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 11 দলের প্রার্থী অলি আহমদ সকালে রাজধানী মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকের পর এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করা হয়। আমি একজন মুক্তিযোদ্ধা, 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। আমার থেকে যদি ভালো প্রার্থী কেউ দিতে পারে আনন্দিত হব, আর যদি ভালো প্রার্থী না থাকে আমরা মনে করব, আশা করব সরকারি পক্ষে যারা এমপি আছে তারা আমাদেরকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সুযোগ সৃষ্টি করবে। আর ওনার লাশ আমাদের বাংলাদেশে, আর উনি জীবিত আছে কিনা এটা তো সন্দেহ, কারণ জীবিত আমি তো আমরা জানি না, কিন্তু বাংলাদেশ যায় না, এগুলি ফু দেওয়া বাংলাদেশের মানুষ ভাববো। জামাত কৌশলে বিরোধী খেলতে থাকবে, জোরালো বক্তব্য দেবে, সরকারের সমালোচনা করবে, জুলাই সনদের সাথে বেইমানি করছে, গণভোটের রায় মানছে না, এমন নানান রকম কথাবার্তা বলবে, কিন্তু ফাইনালি কিন্তু তারা এই সরকারের একেবারে উল্টায় দেবে, পাল্টায় দেবে। তা এনসিপি আর জামাত স্লোগান দেয়, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। এই তোদের এত রক্ত হয়ে গেছে কেন, প্রতিদিন আনার খাও? স্লোগান চেঞ্জ কর, এখন থেকে তোরা স্লোগান দিবি, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, দিয়েছি তো রক্ত, আর দেব না রক্ত, এবার নেব রক্ত। শেখ হাসিনা দিল্লিতে বসে যাতে এই উস্কানিমূলক কথা কিংবা রাজনৈতিক বক্তব্য না রাখে এবং এতে এই দুই দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, সেজন্য তাকে নিষেধ করা হয়েছে বলে আমরা জানলাম। জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। জামাত জোট আমিরে জামাতের প্রধান বিরোধী দলীয় নেতার সেই মিন্টো রোডের ঐতিহাসিক বাসভবন লাল দালানে 11 দলীয় জোটের মিটিং করে সর্বসম্মতক্রমে তারা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে রাষ্ট্রপতির যে পদটা ফাঁকা রয়েছে, অবশেষে 11 দলীয় জোট থেকে বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, এখন কি তাহলে কর্নেল অলি সাহেবই রাষ্ট্রপতি হবেন? দর্শক, এ নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ এবং কি বর্তমানে তোলপাড় সৃষ্টি হয়েছে। কেননা এতদিন আমরা জেনে এসেছিলাম যে হয়তো রাষ্ট্রপতি হবে ডক্টর ইউনূস, অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অথবা ডাক্তার জোবাইদা। আর এখন নতুন একটা নাম আমাদের সম্মুখে চলে এসেছে, সেটা হলো বীর বিক্রম কর্নেল অলি সাহেব। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে কর্নেল অলি সাহেব যদি রাষ্ট্রপতি হয়, তাহলে কি মনে হয় আপনাদের কাছে, কেমন মনে হয়? সে কি রাষ্ট্রপতির যোগ্য, বা তাকে রাষ্ট্রপতির চেয়ারে বসালে কি মানে আমরা ভালো থাকতে পারবো? একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এক কথায় যে ডক্টর ইউনূসকে চান, নাকি কর্নেল অলি সাহেবকে চান, নাকি বিএনপির মির্জা ফখরুল ইসলামকে চান। দর্শক, অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। আর একটা বিষয় ইতিমধ্যে আপনারা সকলে জানেন, এই যে শেখ হাসিনার বিষয়টা নিয়ে, আওয়ামী লীগের বিষয় নিয়ে কনফারেন্সে আসলো, সাংবাদিক সম্মেলনে আসলো, সেখানে বক্তব্য দিল, কিন্তু তার চেহারা দেখা গেল না। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু বলেছে, মানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে শেখ হাসিনার বিষয়টি নিয়ে, তিনি কিন্তু বলেছে যে তার কি চেহারা দেখা গেছে। এখন মানে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা মারা গেছে, কেউ কেউ বলছে শেখ হাসিনা মারা গেছে তাও আবার 1 নয় 2 নয় 6 মাস আগে। তো এখন কিন্তু আর একটা কথা আছে আপনাদের সাথে, সেটা হলো যে শেখ হাসিনা মারা গেছে 6 মাস আগে, এটা এনসিপির নেতাকর্মীরাও কিন্তু বলছে, যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও কিন্তু বলছে যে শেখ হাসিনা হয়তো মারা গেছে। আবার সংবাদ মাধ্যমে তো সবাই বলছেই। এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে যদি সে মারা না যায়, তাহলে আওয়ামী লীগ কেন বিষয়টি নিয়ে মুখ খুলছে না? কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে কোনো রকমের কথা বলছে না? তাহলে কি ধরে নেব আমরা যে আসলেই সে মারা গেছে? যদি মারা গিয়ে না থাকে, তাহলে তো অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় যে পেজ রয়েছে, সেখানে তো জানিয়ে দেওয়া দরকার যে আসলে নেত্রী মারা যায়নি। আর শেখ হাসিনা যদি মারা নাই গিয়ে থাকে, তাহলে তো তারও তো প্রকাশ্যে আসা দরকার, লাইভে আসা দরকার। শুধু সে ভয়েস রেকর্ড পাঠায়, আর ভয়েস রেকর্ড তো ইদানিং এআই এর মাধ্যমে করা যায়, কিন্তু ভিডিও কল বা ভিডিও যদি এআই এর মাধ্যমে করে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ধরে ফেলা যায়, কিন্তু কোনোভাবেই হাসিনা প্রকাশ্যে আসছে না বা ক্যামেরার সামনে আসছে না। তার মানে আমরা ধরে নিতেই পারি হয়তো মারা গেছে। আচ্ছা, যদি মারা গিয়ে থাকে, তাহলে যদি 6 মাস আগে মারা গিয়ে থাকে, তাইলে সেই শেখ হাসিনার লাশ এতদিন কোথায় আছে?
ফ্রিজে রাখা হয়েছে, এরকমও কথা উঠতেছে যে তার লাশ নরেন্দ্র মোদী ফ্রিজে রেখেছে। হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো জানে যে সে মারা গেছে, কিন্তু এগুলো প্রকাশ করছে না। দর্শক শ্রোতা, আপনাদের মতামত জানাবেন, আসলে কি সে মারা গেছে নাকি বেঁচে আছে? তাছাড়াও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে এবং মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। আশা করি অনেক কিছুই জানতে চলেছেন আজকের এই এপিসোডের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন, খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভিতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম দীপুমণি এক ইন্টারভিউতে বলেছিলেন যে 1/11-এ যখন শেখ হাসিনা জেলে ছিলেন তখন দীপুমণিও অ্যারেস্ট হন এবং দীপুমণি জেলে যান, একসাথেই তারা দুজন ছিলেন। এবং তিনি সারাক্ষণ দেখতেন শেখ হাসিনা সবসময় ম্যাপ করে যে তিনি যখন সরকারে যাবেন, ক্ষমতায় যাবেন, তখন অমুক জায়গায় রেল লাইন করবেন, অমুক জায়গায় এটা করবেন, তমুক জায়গায় এটা করবেন। তখন দীপুমণি বলেছিলেন যে আপা, আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন আপনি তো শিওর না, আপনি এখন জেলের ভিতরে, আপনি এখনই এত প্ল্যান করছেন কীভাবে, কেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি এখন থেকে প্ল্যান না করি তাহলে আমি যখন ক্ষমতায় যাব তখন তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমি এখন ভেবে চিন্তে ঠিক করে রাখছি যে আমি ক্ষমতায় গেলে দেশের জন্য উন্নয়ন কী করব, তাহলে আমার এই 5টা বছর ইউটিলাইজ হবে, আমি দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, সময়টা ওয়েস্ট হবে না। অন্যদিকে তারেক রহমান পরিবার থেকেই শিখে এসেছেন যে নিজেদের স্বার্থে কীভাবে কাজ করা যায়, চুরি, বাটপাড়ি, সন্ত্রাসবাদী করে কীভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। এই আমরা এখন যেটা দেখছি, এই যে পাকিস্তানপন্থী, এই যে চায়নাপন্থী হয়ে কীভাবে আমাদের দেশটাকে আবারও একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি 2001 থেকে 2006-এর যে শাসনামলটা সেটা যদি গুগল করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই গ্রেনেড হামলায় এই জঙ্গি একটা এটাকে এই জঙ্গি হামলাটাতে যতজন অ্যারেস্ট হয়েছিল এবং এই সারা বাংলাদেশে যত চোর, বাটপার, সন্ত্রাসী ছিল সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে ঢুকিয়ে রেখেছিলেন যাতে বাংলাদেশ নিরাপদ থাকে। আর তারেক রহমান এসে কী করলেন? তারেক রহমান এসে এই সবাইকে জেল থেকে বের করে দিলেন, এই চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি সবাইকে জেল থেকে বের করে দিলেন। এবং তারা বের হওয়ার পরে এই যে এখন আমাদের দেশের কী অবস্থা আপনারাই তো বুঝতে পারছেন, আপনারাই দেখতে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কীভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। জামাত জোট আমিরে জামাতের প্রধান বিরোধী দলীয় নেতার সেই মিন্টু রোডের ঐতিহাসিক বাসভবন লাল দালানে 11 দলীয় জোটের মিটিং করে সর্বসম্মতক্রমে তারা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। দর্শক, আমি মনে করি এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী যাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান যার জন্মদিনে, সেই কর্নেল অলি আহমেদ। আপনি চিন্তা করেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের একজন ব্যক্তি যিনি এমপি মন্ত্রী কিছু নন, তার জন্মদিনে শুভেচ্ছা জানান ব্যক্তিগতভাবে। কত বড় মাপের ব্যক্তি কর্নেল অলি আহমেদ। এটাকে আমি পুরোপুরি নেগেটিভ বলছি তা না, আমি কিন্তু কর্নেল অলি আহমেদের একজন ভক্ত। কিন্তু এই তথ্যটা অনেকে জানেন না, জানানো দরকার। যেহেতু রাষ্ট্রপতি পদে জামাত মনোনয়ন দিয়েছে, তো এটা ডেফিনেটলি ইনসাফের দাবি জানা দরকার যে তিনি কে। তিনি হচ্ছেন সেই লোক যাকে নরেন্দ্র মোদী জন্মদিনে শুভেচ্ছা জানান। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো রাষ্ট্রপতিকে অতীতে নরেন্দ্র মোদী এভাবে শুভেচ্ছা জানিয়েছেন বলে আমার জানা নেই, কিন্তু কর্নেল অলিকে জানিয়েছে। দল বদল করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, সেই কর্নেল অলি আজকে রাষ্ট্রপতি প্রার্থী। তবে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার মধ্য দিয়ে অথবা জামাত জোট কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি প্রার্থী বানানোর মধ্য দিয়ে কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে, বা তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে।
কর্নেল ওলি এখন ফেসবুকের রাষ্ট্রপতি, মানে খায়রুল দেওয়ান আছেন একজন, খায়রুল দেওয়ান, যিনি রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে নিজেকে পরিচয় দেন এবং এর মধ্য দিয়ে তিনি হিট। তা কর্নেল ওলির সাথে খায়রুল দেওয়ানের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখি না। কারণ খায়রুল দেওয়ান যেরকম একটা অবাস্তব কল্পনা বিলাসের মধ্যে আছেন, তিনি নিশ্চিত জানেন যে তিনি কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরও বলেন আমি রাষ্ট্রপতি প্রার্থী। তো কর্নেল ওলি আহমেদ সেম, তিনি নিশ্চিত যে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, কোনো সুযোগ নাই, আইনে সুযোগ নাই, মিনিমাম মানে অলৌকিকভাবে সুযোগ নেই, তারপরও তাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে এবং তিনি রাষ্ট্রপতি প্রার্থী। তাহলে খায়রুল দেওয়ানের সাথে পার্থক্যটা কি বলেন? আর দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের নামে বাংলাদেশে একটা ফাজলামি চলছে, একটা প্রতারণা চলছে, গণতন্ত্রের নামে একটা প্রতারণা চলছে। এগুলো বন্ধ করা দরকার। জনগণের ট্যাক্সের টাকায় একটা তথাকথিত নির্বাচন আয়োজন করা হচ্ছে না, এই জন্য রিক্সা চালক ট্যাক্স ভ্যাট দেয় না, রিক্সা চালক কিন্তু ভ্যাট দেয়। ওই টাকায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করছে। কেন? এই রাষ্ট্রপতি নির্বাচন তাৎপর্যটা কি? আমাদের প্রথম আলাপ হচ্ছে বাংলাদেশ থেকে রাষ্ট্রপতি নির্বাচন এই ব্যবস্থাটাই উঠিয়ে দেওয়া দরকার। পুরোপুরি একটা ভেদ, একটা ফালতু একটা বিষয়। কারণ রাষ্ট্রপতি এটা প্রতীকী একটা পদ, হ্যাঁ, ঐক্যের প্রতীক, গার্ডিয়ান, সেটাও তো হচ্ছে না। দলের দলদাস হয়ে কাজ করে রাষ্ট্রপতি, আমরা চুপ্পুকে দেখেছি, কোনো স্বাধীনতা নেই, ব্যক্তিত্বহীন একটা পদ যেখানে তার কোনো স্বাধীনতাই নেই। চুপ্পুর ক্ষেত্রে আমরা দেখেছি কতটা ব্যক্তিত্বহীন হতে হয় একজন রাষ্ট্রপতিকে। হ্যাঁ, আমরা সম্মানের কারণে, সাংবিধানিক কারণে তাকে মহামান্য বলি বা বলবো। এরপরে দেখেন, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ আমেরিকায় কোনো রাষ্ট্রপতি নেই, প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি হেড অফ দি গভর্নমেন্ট। আবার ইংল্যান্ডে, ব্রিটেনে কোনো রাষ্ট্রপতি নেই, আছে প্রধানমন্ত্রী। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকলে যথেষ্ট, রাষ্ট্রপতি থাকা দরকার নেই। আর রাষ্ট্রপতির হক যদি আদায় করতে চান, যেমনটা ব্রিটেনের রাজা, ওভাবে সর্বসম্মতক্রমে একজন গার্ডিয়ান যদি সিলেক্ট করতে চান, রাষ্ট্রপতির কোনো সুফল যদি জনগণকে আপনারা দিতে চান, তাহলে এই নির্বাচন ব্যবস্থা বাতিল করেন, নির্বাচনের নামে এই ফাজলামি বাতিল করেন। কারণ দেখেন, আমি জামাত এই নির্বাচনে অংশগ্রহণ করছে, জায়েজ কিনা একটু মুফতিদের কাছে জিজ্ঞেস করেন। যে আপনি জানেন যে এখানে রাষ্ট্রপতি হওয়া সম্ভব না, সিস্টেমের কারণেই হওয়া সম্ভব না, কারণ কে কয়টা ভোট পাবে, কে কাকে ভোট দেবে এটা নিশ্চিত। তারপরে সেই ভোট আয়োজন করার দরকারটা কি? এই অপচয় জায়েজ কিনা? এই নাটক, একটা নাটক মঞ্চস্থ করা পার্লামেন্টে জনগণের টাকা, এটা জায়েজ কিনা? আর সেই নাটকে অংশগ্রহণ করা, নাটকের একটা পার্ট হওয়া, সাইড নায়ক হওয়া, এটা জায়েজ কিনা? কারণ আপনি জানেন যে এখানে কোনো লাভ নাই, তাহলে আপনি কেন সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন? নির্বাচনে অংশগ্রহণ একটা উদ্দেশ্যে করবেন, যে আপনার একটা উদ্দেশ্য আছে। এখানে উদ্দেশ্যটা কি? জামাতের লোকজন দেখলাম যে পর্যালোচনা করছে যে কেমন হয়েছে কর্নেল ওলি, কর্নেল ওলির সাথে আর যোগ্য কি? আরে ভাই, এখানে যোগ্য অযোগ্য কেমন হয়েছে এটা দিয়ে আপনি কি করবেন? সে কি কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবে? বা এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, অনিশ্চয়তা? দেখেন, নির্বাচন বা জুয়ার মাসালাগুলো পড়েন, ফিকহের কিতাব খোলেন, সেখানে যেমন আপনি এখানে একটা জিনিস পেতে পারেন, একটা সম্ভাবনা আছে, একটা পসিবিলিটি থাকলে সেখানে আপনি মেহনত করবেন, শ্রম দিবেন। কিন্তু যেটা মানে জুয়া, সেটাও আপনি পারবেন। অনিশ্চিত ব্যবসা বাণিজ্য, যেমন পুকুরের মাছ, পানির মধ্যে যা মাছ আছে একটা আন্দাজে বিক্রি, এটা জায়েজ নেই। এরকম অনেক অনিশ্চিত নিশ্চয়তার মাসালা আছে, যে অনেক ক্ষেত্রে নিশ্চিত পাবেন এটাও জায়েজ নেই, আবার অনেক ক্ষেত্রে অনিশ্চিত ব্যবসা ওটাও জায়েজ নেই। ইসলামে একটা নীতিমালা আছে, ইসলাম একটা ন্যাশনাল ধর্ম, যৌক্তিক ধর্ম। তো সেই জায়গায় যেখানে একটা পুরোপুরি অনিশ্চিত, যাতে কোনো লাভ নাই, সেটাকে আবার আমিরে জামাত বলেন যে গণতন্ত্রের স্বার্থে আমরা প্রার্থী দিয়েছি। এটা কিভাবে গণতন্ত্রের স্বার্থে হয়? এখানে গণতন্ত্রটা কোথায়? এখানে কে ভোট দেবে? এখানে পুরোপুরি স্বৈরতন্ত্র। মানে প্রধানমন্ত্রী যাকে সিলেক্ট করবেন তিনি রাষ্ট্রপতি। তাহলে নির্বাচনটা দরকার কি? আপনি যদি রাষ্ট্রপতি পদ রাখতেই হয়, ঠিক আছে, আপনি রাখেন যে প্রধানমন্ত্রী যাকে চাইবে তিনি রাষ্ট্রপতি, অথবা সংসদীয় দল যাকে চাইবে তিনি রাষ্ট্রপতি। এখানে নির্বাচনের প্রয়োজনটা কি? এখানে নির্বাচন নামে নাটকের দরকারটা কি? আবার শিডিউল ডিক্লেয়ার করে, তবে এর জন্য অবশ্যই কয়েক কোটি টাকা বাজেট আছে, যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই কয়েক কোটি টাকা বাজেট। আবার ভোটার হয়, আরে ভাই, যে সংবিধানে 70 অনুচ্ছেদ আছে এখনো, যে আপনি দলের বাইরে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ থাকবে না, ফ্লোর ক্রসিং হবে। তো সেইখানে জামাত কিভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়? এর যৌক্তিকতাটা কি? বরং এখানে আমাদের কথা স্পষ্ট, এই রাষ্ট্রপতি পদ এইভাবে এই স্ট্রাকচারে থাকলে বাতিল করেন, সংবিধান থেকে বাদ দিবেন, কোনো দরকার নেই। আর যদি রাষ্ট্রপতি পদ ঐক্যের প্রতীক হিসাবে রাখেন, তাহলে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করেন। সেটা হতে পারে জনগণ কর্তৃক নির্বাচন, ওপেন নির্বাচন, যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। সার্বজনীন ভোটাধিকার না থাকলেও অ্যাটলিস্ট যারা ভোট দিবে তারা যেন স্বাধীনভাবে গোপন ব্যালটে ভোট দিতে পারে, এইভাবে একটা ব্যবস্থা করেন। আর রাষ্ট্রপতি পদের ক্ষমতা বাড়ান, যে তিনি যেন কিছু একটা করতে পারেন। এই প্রতীকী রাষ্ট্রপতি দিয়ে আমরা কি করবো? অথবা নির্বাচন দরকার নাই, সরকারি দল বিরোধী দল একটা সার্চ কমিটি, যেমন নির্বাচন কমিশন নিয়োগ করা হয়, একটা সর্বসম্মত সার্চ কমিটির মাধ্যমে আপনি করেন। কিন্তু নির্বাচন খেলা, নাটক, এগুলো দরকার কি? এখন কর্নেল ওলি রাষ্ট্রপতির প্রার্থী, তার যে একটা ওয়েট, এটা আমি মনে করি এখন থেকে থাকবে না। ফেসবুকের রাষ্ট্রপতি, দুধ ভাত রাষ্ট্রপতি প্রার্থী, মানে এটা কি? এর কোনো অর্থ আছে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, জামাত যেভাবে রাষ্ট্রপতি পদের প্রার্থী দিল, এটা জুলাই সনদ চেতনার পরিপন্থী। এতে জুলাই সনদের পক্ষে জামাতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ হবে। জামাত আসলে আন্তরিকভাবে জুলাই সনদ চাই কিনা? কারণ জুলাই সনদে এই 70 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা আছে, তো সেখানে 70 অনুচ্ছেদ মেনে নিয়ে
70 অনুচ্ছেদে একটা প্রতারণার পাঠ হলো জামাত নিজেরা এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে। তারপরে যদি আবার জামাত এটা বাতিল চায়, এখন এই প্রশ্নটা তুলতো, জামাত আসলে উপরে উপরে জুলাই সনদ 70 অনুচ্ছেদের বিরুদ্ধে করলো, আসলে তারা 70 অনুচ্ছেদের পক্ষে নাকি? এখানে এরকম একটা কন্ট্রাডিক্টরি বিষয় চলে এসেছে। এছাড়া সামগ্রিকভাবে জুলাই সনদে রাষ্ট্রপতি পদের ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে আরো যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, ওগুলোর কোনো খোঁজখবর নাই, কিন্তু এই কথিত নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ওগুলো থেকে জামাত অনেকটা দূরে সরে আসলে বলেও মনে হতে পারে। আরেকটা বিষয়, যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন তিনি কিন্তু সবার ঊর্ধ্বে, তিনি কিন্তু আর দলে থাকেন না। হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে। আজকে একটু কড়া কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কালকে বলছিলেন যে কোথায় শেখ হাসিনা, কি বললো না বলে গেলে কিছু যায় আসে না। আসলে যায় আসে না তা না, হাসিনা এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যেখান থেকে তিনি কথা বলতেছেন সেই দেশটা আমাদের একেবারে সীমান্ত সংলগ্ন। তো সেরকম একজন দণ্ডপ্রাপ্ত আসামি তিনি সরকারের সমালোচনা করছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতেছেন। তিনি স্ট্যাটাসটা কি? তিনি কি অতিথি নাকি কি আশ্রয় প্রার্থী? আশ্রয় প্রার্থী যদি হয় তাহলে তিনি কথা বলতে পারেন না, আর অতিথি যদি হন বলতে পারেন। কিন্তু তার স্ট্যাটাস সম্পর্কে ভারত এখনো কিছু বলেনি। বাংলাদেশ যে তাকে ফেরত পাঠানোর কথা বললো, সেটা বললো আবেদন বিবেচনা করা হচ্ছে, পর্যালোচনা করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষার ফাঁকে যে এই কথাগুলি বলতেছে, তো সেটা স্থগিত না কেন? একটা বিষয় নিষ্পত্তি হওয়ার আগে তার যে এটা তো অ্যাক্টিভিটিস, বড় অ্যাক্টিভিটিস। হাসিনা তো আর দিল্লিতে মিছিল করবে না, বক্তব্যই দেবে। তো এই বক্তব্য দিলে কি হয়? আমি এই জন্য বলছিলাম যে, উদাহরণ দিলাম যে এই যে ছাত্ররা দিল্লিতে যে যন্তর মন্তরে অভ্যুত্থান মতন করলো, সমাবেশ করলো, এটা যদি অভ্যুত্থান রূপ নিত আর মোদিকে যদি পালায় বাংলাদেশে আসতে হতো, তখন অভ্যুত্থানকারী সরকার গঠন হইতো ভারতে। আর এখানে বসে যদি মোদি ওই অভ্যুত্থানকারী সরকারকে হটানোর কথা বলতো, তার সমালোচনা করতো, তখন কি ওই ভারতের নতুন সরকার এটা অ্যালাউ করতো? অবশ্যই না। তাহলে বাংলাদেশকে ভারত এখন কোনো সম্মান করছে না, অবহেলা করছে, অমর্যাদা করছে, উপেক্ষা করছে। এটা হয় না, এটা কোনোভাবেই হয় না, কিন্তু করে যাচ্ছে ভারত। ভারত কেন করতেছে সে ব্যাপারে বলার আগে তিনি কি বলছেন? সালাউদ্দিন বলছেন যে ভারতকে উদ্দেশ্য করে, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ এবং ভারত সরকার বিষয়টি বুঝবে। তারা বুঝবে না, আসলে ভারত বোঝেনি। ভারত এই ভুলটা বহুকাল ধরে করে আসছে। তারা হাসিনা সরকারের সঙ্গে এমন একটা সম্পর্কের মধ্যে চলে গেল যে বাংলাদেশে যে কখনো নির্বাচন হবে, এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সরকার বদল হবে, এটা আওয়ামী লীগের নেতা এবং আমাদের দেশের অনেক সুশীল বুদ্ধিজীবীরা মানে কেউ বিশ্বাস করতো না যে পরিবর্তন হবে। তো ভারতও তাই মনে করতো যে এটাই থেকে যাবে। তো এইটাই থেকে যাবে মনে করে তারা এমন এক সম্পর্কের মধ্যে জড়ালো যে যখন নাকি সত্যি সত্যি পরিবর্তন হলো, এখন তারা দিশেহারা, তারা এটার সাথে খাপ খাইতে পারতেছে না। তখনও যেমন ভুল নীতি ছিল যে তখনও যদি তারা জনগণের সাথে সম্পর্ক রাখতো, সরকার বিরোধী সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতো তারা, তাহলে এই একচিটে এরকম ধাক্কা খাইতো না ভারত। এখন তো ভারত ধাক্কা খাইছে, তারা আর অন্য হাসিনার বাইরে অন্য কোনো সরকারকে অন করতে পারছে না। অথচ দেখেন তারা ইউনূস সরকারের সময় বললো কি যে রাজনৈতিক সরকার আসলে সংকট মিটে যাবে, সম্পর্ক উন্নত হবে। এখন কি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু প্রধানমন্ত্রী বক্তব্য রাখেনি, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখা মানে এটা সরকারেরই তো তিনি মুখপাত্র, সরকারেরই বক্তব্য। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এটা নিন্দা করতেছে। তার মানে ভারত কিন্তু আবার এক সাইডে চলে গেল। এখন এই ক্ষত নিয়ে ভারত চলতে পারবে? খুব বেশি লাভবান হবে না। 5ই আগস্ট 2026 এই তারিখে দিল্লিতে বসে শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া এখনো চলমান। প্রশ্ন করতে পারেন যে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? বাংলাদেশে বসে কেউ কেউ বলছেন যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দিলে সেটা বাংলাদেশের রোধ করার কোনো সুযোগ নাই। কারেক্ট, কারণ আমরা কিভাবে রোধ করব আরেক দেশে বসে যদি সে বলে, বা যে দেশে বসে উনি বলছেন সেই দেশ ইচ্ছা করলে তাকে তা থেকে বিরত রাখতে পারতো। এখন প্রশ্ন হচ্ছে তাকে বিরত রাখলে লাভ কি, বিরত না রাখলে লাভ কি? এই বিষয়টা সেই রাষ্ট্রেরই দেখা উচিত। প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করা উচিত যে এটার সাইড এফেক্ট কি। আমার ব্যক্তিগত বিশ্লেষণ যেটা আমি দেখলাম যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের আগে, ইমিডিয়েট আগে আমরা দেখেছি যে নয়াদিল্লিতে সার্জিও গোর, যিনি ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত, পাশাপাশি সে মধ্য এবং দক্ষিণ এশিয়ার দায়িত্বে আমেরিকার পক্ষে, এবং এই একই ব্যক্তি দিল্লির রাষ্ট্রদূত।
তো শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে যখন কথাবার্তা চলছে এবং বাংলাদেশ যখন অস্বস্তি বোধ করতেছিল, ঠিক তখন কিন্তু সার্জিও গোরে ঢাকা আসছিল। ঢাকায় এসে দায়িত্বশীল ব্যক্তিদের সাথে দেখা করেছেন, পাশাপাশি বাংলাদেশের ভারতের যে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ওনার সাথেও সাক্ষাৎ করেছেন। ওনার সাথে সাক্ষাৎ করে কি কথা বলছেন সেটা আমাদের জানা নাই, কিন্তু আমরা পরবর্তীকালে যেটা অনুমান করতে পারছি বা বার্তা পেয়েছি সেটা হলো এই যে শেখ হাসিনা দিল্লিতে বসে যাতে এই উস্কানিমূলক কথা কিংবা রাজনৈতিক বক্তব্য না রাখে এবং এতে এই দুই দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, সেজন্য তাকে নিষেধ করা হয়েছে বলে আমরা জানলাম। সার্জিও গোরের সাথে দেখা হওয়ার পর দীনেশ ত্রিবেদী মানে ভারতের যে হাইকমিশনার বাংলাদেশে আছেন তাকে কিন্তু দিল্লি সরকার ডেকে নিয়েছিল। ডেকে নেওয়ার পর সেখানে সবকিছু নিশ্চয়ই অবগত হয়েছেন। হওয়ার পর যেটা আমরা পরবর্তীকালে দেখলাম যে না, অত্যন্ত জোরালোভাবে সেই প্রেস কনফারেন্স হয়েছে। এটার মানে হচ্ছে নো কেয়ারিং অ্যাটিটিউড, কিন্তু নো কেয়ারিং অ্যাটিটিউড থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো লং রানে দুটো প্রতিবেশী দেশ একে অপরের সাথে স্বার্থ সংশ্লিষ্ট, সুতরাং বোঝা উচিত যে এই বক্তব্যটা না দিলে ভালো হতো কিনা। তারপরে উনি যখন দিল্লি থেকে চলে আসলেন দীনেশ ত্রিবেদী, যথারীতি 5 তারিখ আসলো, কিন্তু শেখ হাসিনা তার প্রেস কনফারেন্স থেকে বিরত থাকলেন না। এই যে বিরত থাকলেন না, তো বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব ওখানে বসে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়েছে এবং সেই প্রেস রিলিজ একটা ভয়াবহ প্রেস রিলিজ, মানে খুব কঠিন ভাষায় অনেক কথাবার্তা বলেছেন এবং সেই প্রেস রিলিজের ভিতরে শেখ হাসিনাকে সুস্পষ্টভাবে গণহত্যা করেছেন, খুনি এবং একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, এই কথাগুলো উল্লেখ করা হয়েছে এবং তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। এটা প্রতিবেশী রাষ্ট্রের উচিত হয়নি। আর এক জায়গায় বলা হয়েছে যে এরকম একজন খুনি এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে ওখানে আশ্রয় দেওয়ার মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি থাম প্রদর্শন করা। আরও অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রেস রিলিজে। বিষয় হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে এই পরিস্থিতিতে এত কঠিন শব্দ প্রয়োগ করছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিগত 55 বছরে কোনো ডিপ্লোমেট বা কোনো প্রেস রিলিজ আর আরেকটা দেশের বিরুদ্ধে এত কঠিন শব্দ প্রয়োগ করে এই প্রথম একটা ঘটনা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রেস রিলিজ দিল আমাদের সরকার গত 6 তারিখে, যেটা 7 তারিখে পাবলিশড হয়েছে পত্রিকায়। এর পরপরই ভারতের দিল্লিতে যে সম্মেলনটা শেখ হাসিনা করলো, সেই সম্মেলনটায় যে ভারত সরকারের কোনো সমর্থন নেই এই মর্মে মন্তব্য বা বক্তব্য দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই জয়সওয়াল সাহেব যে বক্তব্যটা দিচ্ছেন যে দিল্লিতে যে প্রেস কনফারেন্স করছে সেখানে ভারত সরকারের কোনো সমর্থন নেই, অফকোর্স সমর্থন নেই, আমি মেনে নিলাম, কিন্তু আপনার মানে একটা ভারতবর্ষে বা ভারতে বসে কোনো দেশে বসে যদি আরেক দেশের খুনি হত্যাকারী কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিটা বলে, সেই সরকার সমর্থন না থাকুক তাকে বিরত রাখতে পারত এবং বিরত রাখাটাই ছিল যৌক্তিক এই কারণে যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো মানে দাঁড়ানো, মাথা উঁচু করে দাঁড়ানোর স্কোপ কবে হবে আমরা ঠিক জানি না। কিন্তু এই শেখ হাসিনাকে এটা বলতে যাওয়ায় দুইটা প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কটা কি হলো, সেটার মূল্য বেশি নাকি একটা রাষ্ট্রের, আমাদের দেশের একটা ব্যক্তির সাথে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। তো এই সব কিছু যদি আমরা মিলাই তাহলে আমরা দেখব যে দিল্লিতে বসে শেখ হাসিনার যে ভার্সন, সেই ভার্সনটা ভারত সরকার অ্যালাউ করলো এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী জোরালো এবং তীব্র প্রতিবাদ করায় এবং করার পর যখন ভারত সরকার বলল যে আমাদের কোনো সমর্থন নেই, এটা কিন্তু একটু ব্যাকফুটে চলে যাওয়া। তো এই যে আজকে শেখ হাসিনার প্রেস কনফারেন্স করতে দেওয়ার সুবাদে ভারতকে যে অবস্থানটা নিতে হলো, এটা তো ডিপ্লোম্যাটিক্যাল ব্যর্থতা বলা চলে। কিন্তু শুরুতে তাকে করতে না দিত তাহলে কিন্তু বাংলাদেশের সাথে ভারত সরকারের, বর্তমান সরকারের সাথে সম্পর্কের দ্বারটা উন্মোচন হইতো এবং আরও বেশি স্মুথ হওয়ার দিকে যেত বলে আমি মনে করি। সুতরাং এইটা শুধু যে আমার দেশের চিন্তা তা নয়, প্রতিবেশী দেশের ভাবতে হবে যে দুই দেশের মধ্যে সম্পর্কটাকে স্মুথ করার জন্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে টিকিয়ে রাখার জন্য শুধুই কিন্তু বাংলাদেশের ভূমিকা নয়। বাংলাদেশ থেকে এত বড় গণহত্যা করে যাওয়ার পর, এত গুম হত্যা রাহাজানি করে যাওয়ার পর, দুর্নীতি করে যাওয়ার পর তাকে এইভাবে শেল্টার দিলে পরে ন্যাচারালি যত কথাই বলি না কেন সম্পর্কের উন্নয়ন করা খুবই কঠিন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।